তারপর অদ্ভুত কপাল যে সব কাজ বন্ধ হয়ে যায় এবং গানে গানে পরের যে গানটা বেরোবে মা, এগুলো সব আটকে পড়েছিল। আমি যে স্টুডিওটাতে কাজ করতাম লেক গার্ডেন্সে, সেই স্টুডিওটাই বন্ধ হয়ে গেছে এবং এই গানগুলো হারিয়ে যাওয়ার পর্যায়ে চলে গেছিল, কিন্তু তাও রাখা থাকে মনের হার্ড ডিস্কে কোথাও না কোথাও। এবং যখন কিছু মাস আগে আর কি এই 2025-এ একটা ফোন কল আসে, দেব করে, কৌশিকদা করে, রানাদা করে, যে ছবি আরেকবার শুরু হতে হবে, আবার সেই হার্ড ডিস্কের সন্ধান, এবং সেখান থেকে উদ্ধার হয় পুরোনো অনেক গান, আরো নতুন গান এর সঙ্গে যোগ হয়, করে তৈরি হয়েছে ধূমকেতুর এই অ্যালবামটা। এবং আমার এটাও মনে আছে যে দেব আমার কাছ থেকে অনেকদিন আগে কিছু মা গানটা একদিন বলছে যে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারি যদি বলে। এবার আমি বলছি তোমার কেন গানটা প্রয়োজন, কি করবে তুমি গানটা নিয়ে? তো দেব বলছে আমার ভালো লাগে, আমি ঠিক আছে পাঠাচ্ছি বলে আবার খুঁজে সেই গানটা পাঠানো। সুতরাং অনেক স্মৃতি জড়িয়ে আছে। এবং কৌশিকদার সঙ্গেও সত্যি কথা বলতে আমার তার আগে কাজ হয়েছে, ছোট ছোট কাজ হয়েছে, টুকরো কাজ হয়েছিল এই গত 15 বছরে অনেক কাজই হয়ে গেছে। কিন্তু যখন আমি ধূমকেতুর কথা বলছি 2015 সালে, তখন কিন্তু এই কাজটার হাত ধরেই আমার একটা দীর্ঘ 4টে গান গোটা ছবির কাজ হচ্ছে কৌশিকদার সঙ্গে। সুতরাং এক্সাইটেড ছিল। রানাদার সঙ্গে তার আগেই চতুষ্কোণ হয়েছে এবং তারপরে ধূমকেতু হচ্ছে। সুতরাং একটা অদ্ভুত অনেক স্মৃতি ফিরে ফিরে আসছে। আজকে সেই ধূমকেতুর গান যখন বেরিয়েছে, গানে গানে যখন অরিজিতা শ্রেয়ার কণ্ঠে আপনারা শুনেছেন এবং এত ভালোবাসা, ধূমকেতু ছবিটা বিঘ্ন আছে আর কি, বাধা আছে, বারবার বোঝা যাচ্ছে যে আজকে সেটা আমরা টের পাচ্ছি। কিন্তু যখন অরিজিতা শ্রেয়ার, আমার তো ভয় লাগছিল যে ওদের কণ্ঠস্বরগুলোকে আমি হারিয়ে ফেলেছি, আমার কি হার্ড ডিস্কে ছিল না, ওগুলো যদি হারিয়ে যায় তাহলে তো আবার রেকর্ড করতে হবে, অনেক রকম সংশয় ছিল, কিন্তু সেগুলো ছিল। এবং আজ থেকে 10 বছর আগেকার বলা এটা শ্রেয়ার অরিজিতে, সেটাই আপনারা শুনলেন এবং ভালোবেসেছেন। গানে গানে সত্যি সত্যি এরকম গানই বোধহয় মানুষ শুনতে চায়, কিন্তু আমরা বারবার দিতে পারি না। এই গানের যে আবেদন, যে পিকচারাইজেশন, যে কেমিস্ট্রি, সেটাই মানুষের সবচেয়ে বেশি ভালো লাগে এবং সেটাই মনে জায়গা করে নেয়, সেটা বারবার প্রমাণ করে। এবং আজকে অন্য একটি গানের আলোচনার দিন। আজকে যে গানটি রিলিজ করবে সেই গানটির নাম মা, সেটা নিয়ে আরো অনেকের কথা বলবে। গানে গানে যদি তোমার মনের কথা আমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। যারা যেন গাইতে পারে। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। আর বেশি কিছু আশা করি না, আর বেশি ভালোবাসা করো না। একটা ছোট ট্রিভিয়া দিয়ে রাখি, আর বেশি ভালোবাসা করো না, এটা আমার লেখা না, এটা কৌশিক গাঙ্গুলির লেখা। এটা জন্য হাততালি কৌশিক গার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এরপর যে বন্ধু রুদ্র নিয়ে বসে আমি বলবো, রুদ্র প্লিজ। বন্ধুরাও বিশ্বাস করে যে এক বন্ধুর মা অন্যজনের মায়ের মতো নিয়ে, তো লড়াইটা পুরো জার্নিটা একটা মানুষ সারাক্ষণ এই লড়াইটা চালিয়ে গেছে এই 9-10 বছর ধরে দেবের সঙ্গে। সেটা হচ্ছে আমাদের রানা সরকার। তো আর ধূমকেতুর লোক আমাদের কাছে এক সেম গুরুত্বপূর্ণ। দিন রাত এই লড়াইটাও চালিয়ে গেছে এবং খুব ইমোশনাল ভাবে। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় কোনো একটা অনুষ্ঠানে আমাদের দেখা হলে সেদিকে একটা আমাদের ছবি বেরোতো, আর তাতে বেরোতো যে খবর আসছে, আর তারপর সেটা নিয়ে চলতাম। এরকম করে 9 বছর আমরা কাটিয়েছি। আর আপনি একবার অনুপম গানটা বানাবার জন্য একবারে তার গানটা পরে শুনতে। আর একদম ব্যক্তিগত কথা বলি, এত ইমোশনাল লাগছে আমি এটা না বলেই পারছি না। এই গানটা ব্যক্তিগত ভাবে আমি আমার মাকে উৎসর্গ করলাম। 1 বছর হয়নি মা চলে গেছেন, কিন্তু এটা মনে হয় প্রত্যেকের মায়ের কাছে গানটা খুব ভালো, প্রত্যেকের মায়ের কাছে প্রাসঙ্গিক, এবং এটা একটা আমাদের মায়ের জন্য অ্যান্থেম হয়ে থাকবে এই গানটা। একটা কথা বলতে চাই, একটা লাইন ঘুমোতে দাও
আমার মনে হয় প্রত্যেকের মায়ের যখন সকালবেলা ডাকে আমাদেরকে, তখন আমরা এটাই বলি, এই আরেকটু ঘুমোতে দাও। আমাদের প্রত্যেকের মায়েদের জন্য একটু জোরদার হাততালি হোক প্লিজ। থ্যাংক ইউ। একটা দেখে নিয়ে এবারে, তারপরে পরে লাস্টে কথা হবে। থ্যাংক ইউ অল অফ দি। গানটা কেমন লাগলো একটু বলুন। সবার নিজের মার কথা মনে হচ্ছে তো? সত্যি এটা মাদেরকে একটু শোনাবেন অবশ্যই। কিন্তু আর সবে 2 নম্বর গানটা বেরোলো, আরো গান এক এক করে সময় মতো আসবে, ট্রেলার আসবে, সবকিছুই হবে এবং আপনারাও জানতে পারবেন কখন আমরা কি করছি। তবে 9 বছরে প্রেসও অনেক বদলে গেছে। 9 বছর আগে হলে এত কাছে বেশি হতো না, এত কম লোক থাকতো। এই 9 বছরে অনেক পোর্টাল বেড়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, অনেক নতুন নতুন মাধ্যম এসে গেছে, ফেসবুক থেকে শুরু করে সবকিছু আরো স্ট্রং হয়ে গেছে 9 বছরে। তো আমরা মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনাদের দিক থেকে অনেক বেশি ইকুইপড হয়ে গেছি এখন। কাজে হ্যাঁ, এই দেখুন তখন এভাবে ছবি উঠতো না মোবাইলে। আচ্ছা, আমরা এবার একটু অন্যদের সাথে কথা বলে নিই। আমাদের যা বলার আমরা আগামী দিনও 14 তারিখ পর্যন্ত কথা বলতেই থাকবো। আমি অরূপদিকে কথা বলতে পারবো, যার নামে গানটা মা। একটা প্রশ্ন করলাম, তার অরূপদি ছবি নিয়ে যা বলার বলুন। সে প্রশ্নটা হচ্ছে, এই ছেলের বিয়ের সময় মায়ের চোখ ছলছল করে কেন? এটা আমি জানতে চাই। দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যে ছেলের বিয়ে হচ্ছে, সেটা আনন্দের অশ্রু। একটা হতে পারে ছেলে তো এবার অন্য মেয়ে হয়ে যাবে, আমার তো আর থাকবে না, তাই জন্য চোখে জল আসবে না। এখন তো হয়, এখনই তো বেশি হয়, ছেলে তো আর মা ডাকে না। কেমন লাগলো? অপূর্ব লাগলো, অপূর্ব লাগলো। আমি সত্যি বলছি, গানটা আমি এর আগে তো শুনিনি। আমার সত্যি চোখে জল এসে যাচ্ছিল। আর দেবের এক্সপ্রেশনস, আমি ওর সামনেই বলছি যে ওর অতখানি প্রসেটিক্সের মধ্যে দিয়ে ওর চোখ যেভাবে কথা বলেছে ভাবা যায় না। মানে ও যে মার জন্য ওর যে মন কেমন করা, ও যে কষ্ট পাওয়া, মার কাছ থেকে দূরে থাকার জন্য যে কষ্ট পাওয়া, সেটাকে এত অপূর্ব ও চোখের মধ্যে দিয়ে ফেলাতে পেরেছে। আর তো বাকি মুখের মাসেলসের কোনো কাজ করার উপায় ছিল না। আমি হ্যাটস অফ, অসম্ভব ভালো লেগেছে আমার। গানটাও যেমন ভালো, অপূর্ব অনুপম একটা গানের এই সুরের মধ্যে একটা কোথাও হন্টিং ব্যাপার আছে, যেটা মানে মানুষের মনে ঘুরে ফিরে আসবে। আর মা আর সন্তানের বন্ধন তো একটা চিরকালীন বন্ধন, সেটা জন্মের আগে থেকে শুরু হয়, জন্ম মৃত্যুর পরে থেকে যায়। সেটা এসেছে এই ছবির গানের মধ্যে, আমার খুব ভালো লেগেছে। এবারে অবশ্যই মা হয়ে লিরিক্স হবে বাবা দুলালদাকে অনুরোধ করবো। আমি এইটুকুনি বলে রাখি, ছবি দেখার আগেই বলে রাখছি, এই ছবিতে অন্যতম সেরা যারা যারা অভিনয় করেছে তাদের মধ্যে দুলালদা। কিছু মানুষ থাকেন যারা সংলাপকে নিজের কাঁধে বহন করার ক্ষমতা রাখেন। অনেকে সংলাপ বলেন, অনেকে সংলাপকে কাঁধে করে বহন করতে পারে, তার চেহারা দিতে পারে, প্রত্যেকটা শব্দ, তার একার ইকার রফলা, প্রত্যেক কটা জিনিসের অর্থ বের করে আনতে পারে। দুলালদা তেমন একজন অভিনেতা এবং এমন একজন বাবা হয়ে উঠতে পেরেছেন ছবিতে, যে ছবিটাকে মা বাবা এই দুজনেরই অভিনয় একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। দুলালদা এবং অরূপদিকে আমাদের তরফ থেকে প্রণাম। দুলালদা কিছু বলেন। শুভ দিব্রগর। প্রথমে আমি একটা কথা জানাই, এই ধূমকেতুর আপনারা যারা দেখলেন ইন ফ্রন্ট অফ দ্য কার্টুন অ্যান্ড বিহাইন্ড দ্য কার্টুন যারা কাজ করেছেন, তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই। এই ধূমকেতুর চিত্রনাট্যটা যেদিন আমি প্রথম শুনি, সেদিনকে একটা অসম্ভব ভালো গন্ধ পেয়েছিলাম এই স্ক্রিপ্টে, যে গন্ধটা এই 10 বছর ধরে আমি বয়ে চলেছি। যাই হোক, এই ধূমকেতুর আসল কারিগর তিনি ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছেন যে কত বড় কারিগর তিনি হচ্ছেন কৌশিক গাঙ্গুলি। এই ধূমকেতুতে কৌশিক গাঙ্গুলি, রানা সরকার
অবশ্যই দেব এবং তার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখবেন আপনারা এই দেবকৃতিতে। এবং এই যে দুটো চরিত্রের ব্যালেন্স, ছেলে এবং বৃদ্ধ, এটা যে কি অসাধারণ একটা জায়গায় যাবে সেটা আপনারা যখন ছবিটা দেখবেন, পুরো ছবিটা দেখবেন, তখন বুঝতে পারবেন যে দেব প্রমাণ করে দিয়েছে সে একজন সত্যিকারের অভিনেতা। আমরা যারা দেখেছিলাম শুটিং, এক্ষুনি কথা হচ্ছিল গান নিয়ে। এই মহা গান তো সবই ভালো হয়, কিন্তু যখন ছবিতে সেই গানের জন্য তৈরি হয় তখন গান এবং তার পিকচারাইজেশন, তার এক্সপ্লয়টেশন থ্রু সেলুলয়েড, এইগুলো যদি একটা ব্যালেন্স থাকে তাহলে সেই গান কেন সমস্ত জিনিসটাই ভালো লাগবে। গানের সঙ্গে সঙ্গে যে পারিপার্শ্বিক আবহাওয়া তৈরি করেছে পরিচালক, সেটা এক কথায় অনবদ্য। বিশেষ করে যখন গানটি শেষ হয়, দেবের ওই এক্সপ্রেশন অন্য মাত্রায় নিয়ে যায় এখন। তো এই আজকের দিনে একজনকে আমি খুব মিস করছি, যিনি আমার এই আউটডোর শুটিংয়ে অনেকদিন আমার রুমমেট ছিলেন, রুম পার্টনার ছিলেন, অর্ধেন্দু দা। খুব মিস করছি, কারণ প্রায় আউটডোরে প্রতিদিনই অর্ধেন্দুদের সঙ্গে আমার অনেকক্ষণ ধরে গল্প হতো। খুব ভালো লাগতো মানুষটাকে, বোধহয় একটু শুনেছেন, আমাকে একটু পছন্দ করতেন, তাকে খুব মিস করছি। আমি জানি না দাদা, আজ আমি ফোন করে ওনাকে বলে দেবো, তুমি এটা বলে অবশ্যই কথা হয়। যাই হোক, দেখতে পেলে খুব ভালো লাগতো অর্ধেন্দুদাকে। তো আমি আর কি বলবো, ধূমকেতু যেখানে কৌশিক গাঙ্গুলি আছে, দেব আছে, শুভশ্রী আছে, পরম আছে, রুদ্রনীল আছে, নন্দী আছে, কিছু তো একটা হবে, ধূমকেতু কিছু একটা হবেই বলে আমাদের বিশ্বাস। এত পরিশ্রম, এতদিনের ধৈর্য এই বিপদে যাবে না। এবং আপনারা আছেন যারা এই ছবি প্রচারে সাহায্য করবেন, প্রতিটি মানুষকে দেখতে পারবেন ধূমকেতু, সেটা এভাবে বলবেন, আপনাদের মাধ্যমে সে কথা বলে দেবেন। আর বেশি কিছু বলছি না, একটি অসাধারণ ছবি আসছে আগামী 14ই আগস্ট, ধূমকেতু। এই ছবির এক বিরাট অংশ রুদ্রনীল ঘোষ, আমাদের বন্ধু অভিনেতা। রুদ্র এই ছবিটা অক্লান্ত পরিশ্রম করেছে এবং দেব এবং রুদ্র যুগলবন্দী, এটা আর একটা সমান্তরাল জায়গা এই ছবিতে। সেই রুদ্রনীল ঘোষ, তাকে অনুরোধ করবো তার এই অভিজ্ঞতা নিয়ে কিছু বলার জন্য। যেভাবে ঘটতে চলেছে, তত হার্টবিট আমাদের প্রত্যেকেরই বেড়েছে, বাড়ছে ক্রমশ। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে সামনে 14 তারিখ সিনেমাটা হলে আসছে, কারণ যে প্রতীক্ষা, যে আবেগ, আমরা যারা কাজ করেছি, শিল্পী, টেকনিশিয়ানস, যারাই আমাদের সম্মানীয় পরিচালক কৌশিক গাঙ্গুলি, রানা সরকার, দেব, প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে একটা করে বিট পড়েছে আমাদের। সিনেমা হয়, ভালো মন্দ নিয়ে আলোচনা হয়, কিন্তু এইভাবে কখনো হৃদয় থেকে যায় না। একটু আগে যে গানটা আমরা দেখলাম, আমি বাজি রেখে বলতে পারি 14 তারিখ থেকে যেদিন সিনেমা হলে এই গানটা আবার আপনারা দেখবেন, আপনারা নিজেরাই অন্য মানে তৈরি করবেন এবং প্রত্যেক 1 মিনিট অন্তর অন্তর বোধহয় আমাদের সঙ্গে থাকা, খুব অবহেলায় পড়ে থাকে একটা কাপড়ের টুকরো, যেটাকে আমরা বলি রুমাল। সে খুব বিপদে আমাদের দৃঢ় করে তুলতে সাহায্য করে, আর চোখের কোণে সেই রুমালটা চলে যায় যে আমি ঠিক আছি। এমন একটা সিনেমার সঙ্গে জড়িত থাকতে পেরে আমি অবশ্যই বলবো, হ্যাঁ আমি গর্বিত। এরকম টিমের সঙ্গে আমি কাজ করতে পেরেছি। রানা সরকার এবং কৌশিক গাঙ্গুলি তারা জানান, এবং সব থেকে অবাক করে দিয়েছিল যে খবরটা, মেন স্ট্রিমে যে সময় তুরীয় জায়গায় পৌঁছেছে আলোচনা,
দে শুভশ্রী যখন বড়ভাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখবার কোন একটা দিক তৈরি হচ্ছে, যেখানে দেবের মতো অভিনেতাদের নাওয়া খাওয়ার সময় নেই, মূল ধারার ছবির ধরন, গল্প করার ধরন, অভিনয়ের ধরন আপনারা প্রত্যেকেই অভিজ্ঞ এবং উনি আপনারা জানেন। সেই মুহূর্তে যেভাবে কৌশিক গাঙ্গুলির ধরনের ছবি বা আজকের দিনের যে ছবি, সেখানে সুইচ ওভার করা, যত দাপুটে বড় অভিনেতাই তিনি হন না কেন, আমি সবার উপরে সমান সম্মান রেখে বলছি, এতটা সহজ ছিল না, সহজ তো নয়। আমি প্রত্যেক মুহূর্তে, প্রত্যেকটা দিন অত্যন্ত কঠিন আবহাওয়ায় আমরা নৈনিতালে কাজ করেছি, করতে গিয়ে দেখেছি এবং এটা বলবো যে অভিনেতা হিসেবে শিখেছি। আমার পাশে যে বসে রয়েছে মেইন স্ট্রিমের সব থেকে বড় নাম, কি করে প্রত্যেকটা দিন পরিশ্রম করে অভিনেতা, আরো ভালো অভিনেতা, আরো নিখুঁত অভিনেতা, কি করে নিজের মধ্যে যে অসন্তুষ্টি গুলো রয়েছে, হচ্ছে না, সেটা প্রত্যেক মুহূর্তে পাগল করে দিয়েছিল দেবকে। অস্বস্তি, অসহিষ্ণুতা নিয়ে ঘুরে বেড়াতো, হচ্ছে না। আর কোথায় কোথায় আমাদের অভিনেতাদের এখানেই জয় হয়, যখনই হচ্ছে না, পরিচালক হয়তো খুশি, প্রযোজক হয়তো খুশি হয়েছেন বা সহ অভিনেতা অভিনেত্রী খুশি হয়েছেন, কিন্তু শিল্পী যন্ত্রণায় ছটফট করছে, আরো ভালো হতে পারে। আমি এটুকু বলবো যে এই সিনেমা নয় নয় করে কিছুই নয়, জানি 9 মাস আগেই শুটিং হয়েছে বলে মনে হয়েছে। ধূমকেতু বোধহয় সেই মাটি, যে মাটি থেকে দানা মিলেছে একটা বড় প্রজাপতি আমার পাশে বসে রয়েছে, আর একজন পরিণীতা হয়েছে। এরা আমার সহঅভিনেতা একদম না, আমি বলবো যে এদের থেকে ডেডিকেশন আমরা প্রত্যেক মুহূর্তে শিখেছি। আমি গর্বিত যে পরিশ্রমী অভিনেতার পাশে যখন অভিনয় করার সুযোগ হয়, তখন তার পাশের অভিনেতার শিখবার জন্য কিছু চলে আসে। এই ছবিতে কাজ করতে গিয়ে প্রত্যেকটা শিল্পী, এদিকে চিরঞ্জিতটা বলুন, ওদিকে পরমব্রত বলুন, তারাও রয়েছেন। আমার সামনে দুজন শ্রদ্ধেয় আমাদের কাজ শেখানো যাবে, কাজ দেখে গর্ব হওয়া, দেখে মানে কাজ শিখে, তারা রয়েছে, দুলাদা রয়েছে, মালিকাদি রয়েছে, অর্ধেন্দ্রিতা, উনি শরীর খারাপ হয়েছে, এখন বিশ্রামে আছে, যারা প্রত্যেকেই কাজ করছেন। আবার বলছে এই সিনেমাটা কোথাও যেন আমাদের আরো অনেকদিন আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে গর্ব করার মতো করে আমরা প্রত্যেকেই পরিশ্রম করে কাজ করি, কিন্তু কিছু কাজ যেন আমাদের নিজেদের সঙ্গেই প্রতিযোগিতায় রোজ ফেলে বলে এর থেকে ভালো কি করে করবি, তুই কর, কারণ এটা তোদেরই কাজ। আমার মনে হয় আমাদের ধূমকেতু সেই আবেগের জায়গায় ফেলেছে। ধন্যবাদ। ঠিক 3টে বাজে সারা পৃথিবী দেখতে পাবে মা গানটা। এই মুহূর্তে অটোমেটিক্যালি আপলোড হয়ে শুরু হয়ে গেছে, এই যাত্রা শুরু হলো। এই গানটার জন্য একবার সবাই ক্যামেরাটা দেখে একটা হাততালি দিয়ে দিন। এই মুহূর্তে গানটা সবার কাছে পৌঁছছে। আমরা প্রস্থেটিক্সের মেকআপ দেখে প্রশংসা করছি অনবদ্য কাজ, প্রয়াত বিক্রম গায়কোয়াড়, তার অবদান অপরিসীম। এই প্রস্থেটিক্সের মেকআপ করার যে পরিশ্রম, সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। আমার মনে আছে সেটা নৈনিতালের দিওয়ালির রাত্রি, আমরা বাজি ফাটাতে ফাটাতে পাহাড়ে, তখন রাত্রি কিন্তু 1টা-1:30 বাজে, তখনও দেব ইউনিটের সাথে বাজি ফাটাচ্ছে, আমরা আনন্দ করছি, হই হই করছি। আমি ওকে বলছি তুই এবার যা, কালকে সকাল থেকে আবার মেকআপ আছে। তাহলে হ্যাঁ যাচ্ছি। ঠিক 3টে নাগাদ মেকআপে বসতো। তার আগে একটু গলা ভাত, আমি মেনুটাও বলে দিচ্ছি, ওই আলু শুদ্ধ, ডিম শুদ্ধ ভাতের মতো গলা গলা ভাত দেওয়া হতো, ওটাও খেয়ে নিত। তারপর মেকআপে বসতো। আমাদের শট শুরু হতো সকাল 8টা, ও 7টার সময় মেকআপ করে এসে পৌঁছতো।
রাত্রি 3টে থেকে একটা চেয়ারে একটা ছেলে বসে থাকতো এই পুরো মেকআপটা কমপ্লিট করার জন্য। বিক্রম গায়কোয়াড় এবং তার সাথে আরো 3 জন সহকারী এই মেকআপটা করছে। শিল্পীর কাজ, এবং সেখানে সারেন্ডার করে একজন অভিনেতা সারাদিন জুস ছাড়া কিচ্ছু খেত না। আমার মনে আছে একদিন রাত্রি 7:30 8টার সময় তখনও ওই মেকআপটা নিয়ে আমরা শুট করছি, যেটা করার কথা নয়। একটা কথা বলেনি দেব, একদিন শুধু বললো আমার আজকে খুব কষ্ট হচ্ছে, স্কিনটা ব্রিথ করতে পারছি না, একটা অন্য জিনিস চাপানো আছে এবং সেটা চাপলে ওর কষ্ট হচ্ছে সেখানে। কিন্তু একটা কথাও বলেনি যে রাত্রির সিনটাও করেছিল ওই মেকআপে। এই এতক্ষণ ধরে মেকআপ একটা চেয়ারে বসে হওয়া সম্ভব নয়, তার জন্য পার্লারে রিক্লাইনার যেগুলো হয় খুব ভালো গদি দেওয়া, সেই চেয়ার তো নৈনিতাল কোথাও নেই। আমার ডান দিকে যে ভদ্রলোক বসে আছে সে বললো চেয়ারটা যাবে কলকাতা থেকে, ওরকম একটা বড় রিক্লাইনার কেনা হলো, গদি দেওয়া একটা ভেরি এক্সপেন্সিভ রিক্লাইনার, সেটা কলকাতা থেকে নৈনিতাল পৌঁছলো এবং সেইটা যে ঘটেছিল সেই মানুষটা ডান দিকে। ওই একটা চেয়ার যাওয়াটা একটা রূপকের মতো। আমি যেটা বলতে চাইছি, সেই পরিশ্রমটা, সেই নিষ্ঠা, ইচ্ছে, সেইটা বাংলা ছবিতে কেউ কোথাও এক বিন্দু সেদিনকে কম করেনি। তার জন্য এই পুরো টিমের তরফ থেকে রানার প্রতি কৃতজ্ঞতা। রানা কিছু বল।